শব্দেই চলে গেছে, কিন্তু আসলে তা না। বাস্তবে হচ্ছে না একদম মিথ্যা কথা। সমস্ত নেতারা কিন্তু, সমস্ত সিনিয়র নেতারা কিন্তু ছিল, এবং যখন একেবারে মানে টিয়ার সেল মেরে এমন অবস্থা, কারণ মানে আপনি তো জানেন যে টিয়ার সেল মারলে ওখানে কিন্তু দম বন্ধ হওয়ার মতো অবস্থা। কেউ তো, আমরা চেষ্টা করেছি কেউ যে কাগজ জ্বালিয়ে কিছুক্ষণ সময় থাকা, কিন্তু শেষ পর্যন্ত থাকা যায় নাই। তো তখন আর কি সবাই প্রথমে আমরা কিছু নেত্রীরা কিন্তু কি করলাম, গহেশ্বর দাদার পাশেই কিন্তু তার অফিস, সেখানে গিয়ে অবস্থান নেই। প্রথমে ইসে কি যেন আমাদের পল্টন অফিসে আমরা আশ্রয় নেওয়ার চেষ্টা করলাম, তখন চিন্তা করলাম যে এখান থেকে তো সবাই ধরে নিয়ে যাবে। পরে গেলাম গহেশ্বর দাদার ওখানে ওই অফিসে। তো আমি ছিলাম, আমার মনে আছে শাম্মী ছিল, নীলুফার চৌধুরী মনি ছিল, আমরা মানে এছাড়া আরো অসংখ্য নেত্রীরা ছিল। তা আমরা সহ অনেক নেতারাও ছিল, যে দাদার ওখানে নিলাম। তা দাদা অনেকক্ষণ করার পরে পরে সে দাদা বললো যে এই জায়গা তোমাদের জন্য নিরাপদ না, তোমাদের এখান থেকেও কিন্তু ধরে নিয়ে যাবে, তোমরা দেখো এখান থেকে বের হয়ে কোনো জায়গায় আশ্রয় নাও। তো পরে আমরা চেষ্টা করলাম, একজন কিশোর দলের নেতা, তার সাথে আমাদের এই জুনিয়র ওর 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 কাজিন হয়, ওরে ফোন দিয়ে ও আগেই বলছিল যে ওখানে ওর বোনের বাসা আছে, ওই বাসায় কোনো বিপদ হলো ওখানে গেন। তা আমরা ওই ওর সাথে কন্ট্যাক্ট করার পরে ও এসে পরিবেশই করে বলে কি, আপা এখনই বের হয়ে আসেন, এই মুহূর্তে আসলে আপনারা সেভে আসতে পারবেন, নাহলে কিন্তু গ্রেপ্তার হয়ে যাবেন। পরে আমরা প্রায়, আমি কি বলবো, আমার সাথে প্রায় 25-30 জন মেয়ে ছিল, সবাই নিয়ে ওই বাসায় আমরা আশ্রয় নিলাম। ওই মহিলা কোনোদিন পলিটিক্স করে নেই, এত ভালো মহিলা, আজীবন তার প্রতি কৃতজ্ঞ থাকবো। সে যে অসাধারণ আতিথেয়তা করলেন, ওখানে রাখলেন। সে আবার একজন অ্যাডভোকেট। তো সে বললেন যে আপা কোনো চিন্তা করেন না। আবার দেখলাম যে তারপর ওই দু একজন ওসি টসির সাথে তার ভালো কানেকশন, সে আবার ইনফরমেশন নিয়ে ঠিক আমরা যাতে সেভে থাকতে পারি, করতে পারি, সেই এটি করলেন। তো আমাদেরকে এত আতিথেয়তা করলেন, এত করলেন। তারপর বলছে আপা কোনো চিন্তা করেন না, আপনারা দরকার হলে আমার এই বাসায় থাকতে পারবেন। কিন্তু আমরা 8টা 8:30 পর্যন্ত থাকার পরে নিরাপদ মনে করলাম না, যে এখানে থাকলে যে কোনো সময় করতে পারে, গ্রেপ্তার হয়ে যেতে পারি। তখন অন্য আরেকটা জায়গায় করলাম। মানে আমাদের ছিল যে আগামীকালকে যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম সফল করতে হবে। তখন আমি ওই সবাইকে নিয়ে আমাদের নেত্রী, যে আতিকা, হিসেব নিয়ে চিনতে পারেন, আতিকা, ওর ফার্স্ট কাজিন এর বাসা হলো সেগুন বাগিচা। তো যে ও তার সাথে কন্ট্যাক্ট করলো, সে তার ওয়াইফ হইলো। জি, মানে আমরা, হ্যালো, শুনতে পাচ্ছি আপনাকে। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি, সরি, তার ওয়াইফ আবার একজন আর্মি পার্সন। তাও আমরা সবসময় চিন্তা করতাম এমন জায়গায় যেতে হবে যেখানে আসলে নিরাপদই। তো হ্যাঁ, তার আবার পোস্টিং ছিল চিটং, কিন্তু তার হাজবেন্ড আর একটা ছেলে, ও তার আবার ওই বাসায়। তো বললো যে আপা চলেন আমরা ওই বাসায় যে অবস্থান নিয়ে, পরে ওই বাসায় আমরা থাকলাম। কারণ ওই বাসায় থাকা মানে পল্টনে কোনো প্রোগ্রাম দিলে আমরা দৌড়ে যেতে পারবো, প্রেস ক্লাবে কোনো প্রোগ্রাম দিলে ওখানে যেতে পারবো, এই জন্য ওই জায়গাটা আমরা বেছে নিলাম। না হলে আমাদের যে তার আগের দিন রাতে যে সচিব এসেছিলেন, সেক্রেটারি, আমার হাজবেন্ডের বন্ধু, তার বাসায় যেতাম। তো দেখলাম যে না, এই জায়গায় থাকি, একজনের বাসায় ঝামেলা না করে, তারপরে ওই বাসায় ওই রাতে থাকলাম। ওখানে থেকে পরে তো আমরা রাতের মধ্যে সিদ্ধান্ত পেলাম যে পরের দিন হরতাল করেছে। পরে আমরা বিভিন্ন নেতার সাথে যোগাযোগ করলাম যে কালকে কোথায় নামতেছেন হরতালে। তো
কেউ দিল যে প্রেস ক্লাবে কালকে নামবো, তো আমরা তো রেডি প্রেস ক্লাবে কিন্তু দেখা গেল যে ওরা নামতে পারেনি। তা আমি বললাম যে না, আমাদের নামতেই হবে, যে গ্রেপ্তার হই কিন্তু আমরা কোনো অবস্থাতেই এর মাঠ খালি রাখা যাবে না, নামতেই হবে। পরে আমরা ইসে কি জানি করলাম, চেষ্টা করলাম কয়েক জায়গায় যে কিন্তু সমস্ত জায়গায় একদিকে ছাত্রলীগ, অন্যদিকে পুলিশ, এই সেই। পরে একজনে বললো যে ওই মিরপুরে এই করবে, মিছিল করবে বিএনপি। আমরা কি করলাম, ওই সিএনজি করলাম, কন্ট্যাক্ট করে মিরপুরে গেলাম। কিন্তু ওখানে যে শুনি যে ওই জায়গা অলরেডি হয়ে গেছে, ওই জায়গা পুরা ঘেরাও ঘেরাও দিয়ে ফেলেছে। হ্যাঁ, তারপরে ওই জায়গায় মানে একদিকে ছাত্রলীগ, যুবলীগ, আর অন্যদিকে একদম পুলিশ প্রশাসন যা আছে, ডিজে আছে, সব ওই জায়গায় ঘিরে ফেলছে। মানে ওরা জেনে ফেলছে যে এই জায়গায় বিএনপি করবে, মিছিল করবে। তখন আমরা বললাম যে ঠিক আছে, ছেলেরা আসতে পারলো না, পরে আমি কি বললাম যে আমরা যে কয়জন আছি এই কয়জনই আমরা মিছিল দিব। এরপরে আমরা মিরপুর 11-তে গিয়ে আমরা মিছিল করলাম। এই প্রায় 25-30টা মেয়ে আমরা ওই জায়গাটায় মিছিল করলাম। আমার মনে হয় ওটা ছিল ঢাকা শহরের একমাত্র মিছিল। এরপরে প্রতিদিনই কিন্তু যতদিনই ছিল প্রতিদিনই এইভাবে মানে সারপ্রাইজ মিছিল কিন্তু করতাম, মানে কোনো না কোনো এরিয়াতে আমরা কিন্তু এই মানে মহিলা দলের পক্ষ থেকে আমরা মিছিল গুলা করে যেতাম। এইটাও একটা বিরাট, এবং এই মিছিল গুলা করা যে কি ভয়ঙ্কর ছিল, কারণ একদম পুরা ঢাকা শহর ওরা একদম কি বলবো, ওদের ওদের চাদরে ঢেকে ফেলেছিল, ওদের সন্ত্রাসীদের চাদরে ঢেকে ফেলেছিল, ওদের পুলিশ বাহিনীর চাদরে ঢেকে ফেলেছিল। কিন্তু তার মধ্যে থেকেও কোনোদিন বনানীতে, কোনোদিন গুলশানে, কোনোদিন উত্তরায়, কোনোদিন মোহাম্মদপুরে, এইভাবে কিন্তু কন্টিনিউ এই মিছিল আমরা মহিলা দলের পক্ষ থেকে, মানে আমার নেতৃত্বে আমরা কিন্তু মিছিল গুলা করে যাচ্ছিলাম। তো এইটা এটা আমি বলবো যে এটাও একটা হিস্ট্রি, যে তখন কিন্তু অনেক আমাদের ছেলে নেতারা কিন্তু বের হতে পারে নাই, কিংবা মানে বের হতে পারে নাই সত্যিকার অর্থে, যে নানা রকমের, আবার অনেককে বা বিভিন্ন জায়গা থেকেও কিন্তু গ্রেপ্তার, নিজের বাসায় তো কেউ থাকেই নাই, অন্য যে কোথাও যে যারা থেকেছে সেখান থেকেও তারা গ্রেপ্তার হয়ে গিয়েছে। তো এরকম একটা আতঙ্কিত অবস্থার মধ্যে দিয়ে থেকেও কিন্তু আমি প্রত্যেক দিন কিন্তু এই হরতালে মিছিল বের করেছি। কিন্তু লাস্ট এটা হলো সম্ভবত অক্টোবর, নভেম্বরের 5 কি 6 তারিখের দিকে এরকম বনানীর ওই জায়গাটায় মিছিল দিলাম। কিন্তু হঠাৎ কিনে একদিকে পুলিশ আর একদিকে ছাত্রলীগ এসে মিছিলে মানে একদম পিছন থেকে হই হই শুরু করলো। এর মধ্যে তো মেয়েরা তো হুড়াহুড়ি করেই করলেন, এই হুড়াহুড়ির মধ্যে পড়েই আমি পা একটু হয়ে গেল, মানে প্রথমে পাটা একটু মনে হলো বাঁকা হলো, কিন্তু ওখান থেকে কোনোভাবে আমি একটা সিএনজি কন্টিনিউ ভাড়া করে করতাম, মানে সাথে রাখতাম। ওই সিএনজি তে ওঠার পরে তারপরে এই কি যেন আমি বললাম যে আমার পাতে একটু ব্যথা করছে। তারপরে আবার বললাম যে না, আর এই মিছিল আসলে এখানে পরিপূর্ণ করতে পারি নাই, আর একটু দূরে গিয়ে আর করবো, যে কবরস্থানের ওই জায়গাটায় গিয়ে আবার মিছিল করলাম। করাতে হলো কি, আহ ওই যে পায়ের উপরে অতিরিক্ত প্রেশার পড়াতে, পরে আমি বললাম কি আমার পা তো ওই ব্যথা করছে। তারপর ওখান থেকে বাসায় মানে আসতে গিয়ে দেখি যে আমার পা, বাসায় এসে দেখি আমার পুরো পা ফুলে গিয়েছে। তারপরে আমি চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার বলল যে আপনার এক্সরে করতে হবে। তারপরে ডাক্তার বলে যে আপনাকে পুরা এখন পা মানে পা দিয়ে আমি হাঁটতে, মানে পা নিচে ফেলতে পারছি না, পা পুরো ফুলে গিয়েছে, মানে পার হলো টিস্যু হয়ে গেছে, মানে ড্যামেজ হয়ে গিয়েছে। তা এখন বলে যে আপনাকে তো, আপনি তো আর তারপরে আর আমি বের হতে পারলাম না। প্রায় আমি এই পা নিয়ে 3 মাসের মতো আমাকে বাসা থেকেই আমি বের হতে, মানে
আমি কোনো অবস্থাতেই আমি তো মানে পারি তো পরের দিনই আমি আবার মিছিলে বের হই। কিন্তু ডাক্তার এর পরের দিন আমার দেবর আছে, মানে আমার হাজবেন্ডের কাজিন, ফার্স্ট কাজিন। তো ওর কাছে গেলাম, অর্থোপেডিকের ডাক্তার। ও বলে যে, ভাবি আপনি এত অস্থির হয়ে গেছেন, আপনি তো এই পা নিয়ে যত বেশি করবেন তত বেশি কিন্তু আপনি লেন্দি ঝামেলায় পড়ে যাবেন। তা আমি বলছি কবে ঠিক হবে? তারপরে বলে যে একটা সপ্তাহ অন্তত পক্ষে বাসায় থাকেন। একটা সপ্তাহ পরে যখন ওর কাছে গেলাম, তখন ও আমার ওই ব্যান্ডেজ খুলে যখন দেখালো, আমি তো একদম মানে ভয়ঙ্কর অবস্থা, পুরা পা কালো হয়ে গিয়েছে, পুরা ফুলে আছে। আমি পা নিচে গেলে কোনো অবস্থাতে আমি ফেলতে পারছি না। বলে যে এখন যদি আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করেন তাহলে আপনি পুরো 1 বছরের ঝামেলা পড়ে যাবেন। এখন আপনি যদি সেভ হইতে চান তাহলে আপনি এটা কোনোভাবে চেষ্টা করেন, 2-2.5 মাসের মধ্যে আপনি কিওর হতে পারেন, যদি আপনি রেস্টে থাকেন। আমার তো প্রতিদিন যেই ভয়ঙ্কর অস্থিরতা আমার মধ্যে কাজ করছে, আমি কিসের রেস্টে থাকবো? তো এরকম একটা অবস্থা। আর ইন দ্য মিন টাইম যেটা আরেকটু বিষয় বলতে চাই, সেটা হলো যে এই যে আমি উম, আহ, এটা এটা 28শে অক্টোবর থেকে 5ই নভেম্বর পর্যন্ত এই সময়টায় আমার আমার ছেলের উম, ওর হলো মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে, মানে ও তো অস্ট্রেলিয়ার টপ 10, এটা অস্ট্রেলিয়া ঠিক বলবো না, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 19th ইউনিভার্সিটি, তো অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ যেটা 19th আছে ওই ইউনিভার্সিটিতে ও চান্স পেলো। কিন্তু আমার মেয়ে আমেরিকাতে পড়ে, এই জন্য, আবার আমার ভাই বোন সবাই আমেরিকাতে থাকে, এই জন্য আমার ছেলেকে অস্ট্রেলিয়াতে আমি দিলাম না। আমি বললাম না, ওর বাবা বললো তোমাকে আমেরিকাতে পড়তে হবে, নিউ ইয়র্কে থাকতে হবে, তোমার মামার কাছে থাকতে হবে, তোমার বোনের সাথে থাকতে হবে। এখন আমার আমার ছেলেও হলো তখন ইন্টারভিউ দিচ্ছিল মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে। এর মধ্যে আমি বের হচ্ছি, আমার ছেলেকে আমি বললাম যে তুমি মামা আমার কাজিন আছে, বললাম যে ওর বাসায় যেয়ে থাকো। তো ও বললো কি, আম্মু ওর বাসায় তো অনেক দূর হয়ে যায়, তা আমি, আমার ফ্রেন্ড আছে সে লালমাটিয়া থাকে, আমি ওর বাসায় থাকবো। আমার ছেলেকে আমি ওই বাসায় রেখে আমি প্রতিদিন প্রোগ্রামে যেতাম। আবার এই ছেলেকে, কারণ ওর পড়াশোনার এমনই, পরে দেখি কি আমার ছেলের তো লাইফ নিয়ে টানাটানি, কারণ এরকম দৌড়াদৌড়ি এরকম আতঙ্কের মধ্যে আমার ছেলে তো মানে ভালো রেজাল্ট করবে না, ভালো ইউনিভার্সিটিতে চান্স নাও পেতে পারে, এরকম একটা অবস্থার মধ্যে হয়ে গেল। কিন্তু আমি আর তো আর কি বলবো, আমি ওইদিকে খেয়াল না করে আমি তো কন্টিনিউ আমার দলের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছি। এর মধ্যে দিয়ে যাই হোক, আমার ছেলে একটা ভালো ইউনিভার্সিটিতেই দেখি যে ও চান্স পেয়েছে, ফুল স্কলারশিপ সহ, আল্লাহরই রহমত সেটা পেয়েছে। কিন্তু আমি বলবো যে আমার এই যে এটাও একটা বিষয় যে আমার ছেলেকে আমি, ওর এটা তো একটা ওর কি বলবো, একটা লাইফ ডিসিশনের একটা বিষয়, কিন্তু সেটাও আমার কাছে উপেক্ষিত ছিল। রাজনীতি আমার কাছে অনেক বড় বিষয় ছিল। মানে এরকম করেই আমাদের জীবনগুলো আমাদের পার হইতে হয়েছে। আর সর্বশেষ আমার হাজবেন্ডের তো মানে ব্যবসা আপনার বাণিজ্য। কোনোটাই মানে একেবারে জি